আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাবনা চিন্তা করে অগত্যা নূর রাজি হয়ে গেল। প্রিন্সিপাল স্যার খুশি হয়ে নূরকে আদিত্যের ভ্যানিটিতে গিয়ে দেখা করতে বলল। জিদান বেচারা চিন্তায় মগ্ন। তার স্যারের মতিগতি আজকাল সে কিছুই বুঝতে পারছে না। কোথাকার কোন মেয়ের সাথে এতক্ষণ ধরে কথা বলছে, আবার হঠাৎ এত বড় অ্যামাউন্ট কেন ভার্সিটিতে অনুদান করলো তাই বুঝতে পারছে না। শুটিংয়ের জন্য তো প্রযোজক এমনিতেই অনেক টাকা দিয়েছে, তাহলে উনি আবার নতুন করে দিতে গেল কেন? জিজ্ঞেস করার সাহসও নেই তার। স্যারের টাকা, স্যার যেখানে খুশি সেখানে দিতেই পারে। গালে হাত ঠেকিয়ে বুক ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সামনে তাকাতেই চোখ দুটো ফুটবল আকারের হয়ে গেল। এই কুমিরের সর্দারি নিয়ে আবার এখানে আসছে কেন? এখানে কি রিলিফের চাউল বিতরণ করা হচ্ছে নাকি? যার মন চাচ্ছে চলে আসছে এদিকে। নূর জিদানের সামনে এসে বলল, এই বেটা পাতিহাস, যা গিয়ে তোর স্যারকে বল নূর এসছে। কেন? আপনি কি কোথাকার প্রধানমন্ত্রী নাকি যে স্যারকে আপনার আগমনের কথা জানাতে হবে? ইত্রামি করস আমার সাথে? বেশি প্যাটর প্যাটর করলে তোকে জবাই করে পাতিহাস ভুনা করে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেব, বুঝলি? যা ডাক তোর স্যারকে। আর প্রতি উত্তর করার সাহস পেল না জিদান। জান হাতে নিয়ে দৌড় দিল আদিত্যকে ডাকতে। দরজা খুলে আদিত্যের উদ্দেশ্যে বলল, স্যার, কুমি, আই মিন ওই গ্যারেজের মেয়েটা এসেছে। ঠোঁট দুটো আপনা আপনি প্রসারিত হয়ে গেল আদিত্যের। তার মানে প্রিন্সিপাল ওর কাজটা করে দিয়েছে। তবে জিদানের কথার ধরন দেখে মেজাজ বিগড়ে গেল তার। আদিত্য ধমকের সুরে পড়ল, ওর একটা নাম আছে জিদান, এরপর থেকে সম্মানের সহিত ওর নাম নিয়ে কথা বলবে, মনে থাকে যেন। আর যাও, ওকে সম্মানের সাথে ভেতরে নিয়ে আসো। জিদানের নিষ্পাপ মনটা আজ দুইবার আহত হলো। হৃদয়টা হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। দুঃখ আর ধরছে না তার। শেষমেশ কিনা এই কুমিরের সর্দারিনীর জন্য স্যার আমাকে এভাবে ধমকালো। আমার স্যার পর হয়ে গেছে, তবে আমি স্যারকে ভুলবো না। এই জীবন স্যারের নামে উৎসর্গ। ভারাক্রান্ত হৃদয় থেকে আওয়াজ শুনতে পেল জিদান, তুমি যদি সুখী হও দাও, আরও ব্যথা দাও, বেদনার আগুনে পোড়াও। নূর ভেতরে এসে শিখাকে দেখে কপাল কুঁচকে এলো ওর। তীক্ষ্ণ রুষ্ট চোখে তাকালো সে আদিত্যের পানে। এই বেটা লুচ্চা নায়কের স্বভাব শুধরাবার নয়। আবারও শিখাকে এখানে ডেকে এনেছে। আর এই আবালের মহারানীও আছে, ডাকলেই আসতে হবে? স্টুপিড কোথাকার। নূর শিখার পানে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, তুই আবার এখানে কি করছিস? এই লোকটা ডাকলেই আসতে হবে তোকে? নূরের কথায় আদিত্যের কপালে ভাঁজ পড়ল। নূর যে আবারও ওকে ভুল বুঝছে সেটা বুঝতে পারছে ও। আদিত্য কিছু বলতে যাবে তার আগেই শিখা বলে উঠল, আরে তুই ভুল বুঝছিস, আদিত্য ডাকেনি, আমি নিজেই এসেছি। আর আমার ছাড়, তুই এখানে কি করছিস তাই বল। তার মানে তুই আদিত্যের ফ্যান হয়ে গেলি? ওহ প্লিজ, এত খারাপ দিন এখনো আসেনি আমার। মাথার নাট বল্টু এখনো টাইট আছে আমার। আমি প্রিন্সিপাল স্যারের আদেশ অনুযায়ী এখানে কাজের জন্য এসেছি, তোর হেংলিপনা করতে আসিনি। কাজ? কি কাজ? নূর সবটা খুলে বলল শিখাকে। শিখা উৎসাহের সহিত বলল, ওয়াও ইয়ার, তাহলে তো অনেক মজা হবে। আমরা দুইজন মিলে আদিত্যের সাথে আড্ডা দিতে পারবো। উনি কি আবার ছোটকালের বন্ধু কালাচান নাকি যে ওনার সাথে বসে আড্ডা দিব? আমি এখানে কাজ করতে এসেছি, তাও শুধু প্রিন্সিপাল স্যারের কথায়, না হলে জীবনেও আসতাম না এখানে। এদের দুইজনের মধ্যে আদিত্য নিজের জন্য কোনো স্পেসই পাচ্ছে না। নূরের সাথে একটু সময় কাটানোর জন্যেই তো ও এত প্ল্যান করলো, কিন্তু সেটাই তো হচ্ছে না। শিখা থাকলে ও ভালো করে নূরের সাথে কথা বলতে পারবে না। আদিত্য কিছু একটা ভেবে শিখার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা শিখা, তুমি কি আমার মুভির হিরোইনের সাথে দেখা করতে চাও? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সামাইরাকে আমার অনেক ভালো লাগে। আমি কি দেখা করতে পারবো? কেন পারবে না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। আদিত্য জিদানকে ডেকে বলল শিখাকে সামাইরার ভ্যানিটিতে নিয়ে দেখা করিয়ে দিতে। জিদান অনিচ্ছা সত্ত্বেও মাথা ঝাঁকিয়ে ঠিক আছে বলল। শিখা জিদানের সাথে বাইরে চলে গেল। শিখা যেতেই আদিত্য নূরের উদ্দেশ্যে বলে উঠল, বসো না নূর, কি খাবে বলো, কফি না চা?
নাকি কোল্ড ড্রিঙ্ক? নূর সোজা সাপটা ভাবে বলল। নাথিং, আমি এখানে ডেটে আসিনি, কাজ করতে এসেছি। সারাদিন সময় নেই আমার কাছে, কাজ শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, বসো আগে, তারপর শুরু করছি। এত তাড়াতাড়ি আপনি থেকে তুমিতে চলে এসেছে লুইচ্চা বেটা। নায়কদের কাজই এই। স্যার না বললে এই অসহ্য নায়ক ফায়কের কাছে জীবনেও আসতাম না। তবে এই ব্যাটা জানে না যে আমি কি জিনিস। ভার্সিটি লাইফ সম্পর্কে জানতে চাই তাই না? এখনই শেখাচ্ছি ওনাকে। এমন লেসন দিব বাপের জন্মেও ভুলবে না। নূর চেয়ারে বসে পড়ল। তাহলে শুরু করা যাক। আদিত্যের ধ্যান নূরের মাঝে। খতিয়ে খতিয়ে দেখছে সে নূরকে। কালো রঙের কুর্তি আর অ্যাশ রঙের জিন্স পরেছে মেয়েটা। মাথার চুলগুলো উপরে ছুটি বাঁধা। মুখে কোনো প্রসাধনীর ছিটে ফোটাও নেই। এই অতি সাধারণ মেয়েটাও যেন আদিত্যের কাছে দুনিয়ার সবচেয়ে অসাধারণ নারী মনে হচ্ছে। কি এমন আছে তার মাঝে? নূরের কথায় আদিত্যের ঘোর কাটে। সে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই। তো আজ আমরা ভার্সিটির বন্ধু বান্ধব কিভাবে কথা বলে সেটা শিখব। ধরুন আপনি আমার বেস্ট ফ্রেন্ড। আদিত্য বিড়বিড় করে বলল। আই লাভ ইউ টু বি। নূর নিজের মতো করে বলতে লাগলো। তো ধরুন আমরা ফ্রেন্ডস, আপনি মাত্রই আসলেন, তো আমি তখন বলে উঠবো, আরে মামা তোর তো হ্যাপি জোস লাগতেছে, এমন চান্দের লাহান জিলিক মারতেছস কেন? তিব্বত সাবান দিয়ে শরীর ঘষা আইসসনি? ঘটনা কি মামা? আদিত্যের গলায় কিছু আটকে গেল যেন। কাঁচতে কাঁচতে শুরু করে দিল বেচারা। কাঁচতে কাঁচতে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম। মামা শব্দটা যেন মস্তিষ্কের ভেতর ঢুকে এলো পাথারি দৌড়াচ্ছে। শেষমেশ কিনা মামা, তাও নূরের মুখে। মনে হচ্ছে মুখের ভেতর কেউ 2 লিটার করলার জুস একেবারে ঢেলে দিয়েছে। এক ডিসকাস্টিং ফিলিংস। এই মামার শব্দটা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম ওয়ার্ড মনে হচ্ছে আদিত্যের কাছে। আজকের পর নিজের মামাকেও আর মামা বলতে ইচ্ছে হবে না ওর। এত সুন্দর ফুরফুরে মেজাজের একেবারে রফা দফা করে দিল নূর এই একটা শব্দে। আর নূর তার মতো এখনো বলেই যাচ্ছে। আদিত্য আর নিতে পারল না, তড়িঘড়ি করে বলল, ওকে ওকে স্টপ, আজকের মতো অনেক হয়েছে, বাকি লেসন কাল নিব। এখন বরং তুমি যাও। মনে মনে বিশ্ব জয়ের হাসি দিল নূর, তবে মুখে রাজ্যের ইনোসেন্ট ভাব ধরে বলল, আর ইউ শিওর মামা? আপনি চাইলে আমি আরও কিছু উদাহরণ দিতে পারি, এই যেমন আরে আই সেইড স্টপ, বললাম না আর দরকার নেই, তুমি যাও এখন, বাকি লেসন কাল হবে। ওকে স্যার, যেমনটা আপনি বলেন। আমি তাহলে এখন যাই। নূর বাঁকা হাসি ঝুলিয়ে বেরিয়ে গেল। আদিত্য পানির বোতলটা বের করে ঢকঢক করে খেয়ে নিল। একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ঠোঁট দুটো বিস্তৃত করে হালকা হাসলো আদিত্য। মেয়েটা ভাবছে আমি ওর চালাকি বুঝতে পারিনি। নূর যে ইচ্ছে করে এসব করেছে তা সে ভালো করেই বুঝতে পেরেছে। ব্যাপার না, আজকের দিনের চিৎটা তোমার নামে, তবে পরের বার আর সুযোগ পাবে না তুমি। এর সত্য আমি সময় মতো ঠিকই তুলব। তবে মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। সাদমান শাহরিয়ার আদিত্যকে শুধু এক কথাতেই নাস্তানাবুদ করে দিল। এটা কেবল অসাধারণ কারোর পক্ষেই সম্ভব। মেয়েটা যেন ধীরে ধীরে ওর সবটাই আয়ত্ত করে ফেলছে। তবে কি শেষ রক্ষা আর হবে না? মনের এই হাজার অগোছালো অনুভূতিগুলোকে সঠিক পথ দেখাবে। মেহনা, আরে তুই এখনো মরিসনি? সাহেবান মেহেরবান, কদদান, পানদান, থুকদান, লাখো মেয়ের জানে যান, প্রাণের প্রাণ, দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ বয় অফ দ্য ক্রান্তি ইজ হিয়ার, আবির রায়হান, নামটা শোনা হি হোগা। আদিত্য বলে উঠল, হ্যাঁ শুনেছি তো অবশ্যই। আজকাল গালির বদলে লোকজন তোর নামই ইউজ করে, এটা নাকি অনেক বেশি কার্যকর। তা বেঁচে আছিস এখনো? আবির এগিয়ে আসতে আসতে বলল, লাহুল বিল্লাতে পুত্র, কি করছে এসব? মরে আমার গার্লফ্রেন্ডের বাপ ভাই, এখনো তো বিশ্ব রেকর্ড করলামই না। কিসের থাপ্পড় খাবার? আরে না, ওটা তো আগেই করে ফেলেছি। আমি তো বিশ্ব প্রেমিক হওয়ার ওয়ার্ল্ড রেকর্ড করব। পৃথিবীর সব দেশে আমার গার্লফ্রেন্ড থাকবে, এটা আমার জীবনের একমাত্র অ্যাম্বিশন। জানি এই মহান কাজ করা এত সহজ নয়, তবে সব বাধা বিপত্তি অতিক্রম করে আমি সফলতার দীর্ঘ পৌঁছাবই। দেখবি আমার দেশের নাম কেমন উজ্জ্বল করি আমি। বাংলাদেশে এই আবিরের নাম বিখ্যাত হবে। লোকে বলবে, আরে
এটা তো দ্য গ্রেট আবিরের দেশ না? এই দেশ কত মহান হবে, যে দেশে এমন মহাপুরুষ জন্ম হয়েছে। এই দেশকে তো সেরা দেশ ঘোষণা করা উচিত। সরকার আমাকে জাতির বয়ফ্রেন্ড হিসেবে ভূষিত করে দেবে। তোর এই মহান উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে তোর জন্য থাকছে কেয়া কসমেটিক্সের সৌজন্যে একটি মহামূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ, আরও থাকছে আমার বাথরুম পরিষ্কার করা ব্রাশ, আর কমোডের ভেতরে থাকা পদার্থটাও। তোর জন্য এক বদনা ভরপুর শুভকামনা। এই মহৎ কাজ করতে গিয়ে তুই মরে টরে গেলে তোর নামে বিশাল একটা ডাস্টবিন বানাইয়া দিব স্মৃতি স্তম্ভ হিসেবে। আবির আবেগে আপ্লুত হওয়ার ভঙ্গিতে বলল, বাস কার পাগলে, আব্দুল্লাহ কেয়া, তুই আমাকে এত ভালোবাসিস? আমার জানাই ছিল না। চোখে পানি চলে এলো দোস্ত। আয় আমার বুকে আয়, কোলাকুলি করি। আবির এগিয়ে এসে আদিত্যকে হাঁক করলো। আদিত্য মুচকি হেসে হাঁক করলো আবিরকে। মুখে যাই বলুক, তবে দুজন দুজনের ঝিকরি দোস্ত, যাকে বলে একেবারে ল্যাংটা কালের বন্ধু। ছোটবেলা থেকে এই একটাই বন্ধু আদিত্যের। বিদেশেও ওরা একসাথেই পড়াশোনা করেছে। আবির এখন একজন নামকরা ফ্যাশন ডিজাইনার। আদিত্যের সব কস্টিউমের ডিজাইন আবিরই করে। আদিত্য ভাবলো ভালোই হয়েছে আবির এসেছে, এখন আমার মনের অস্থিরতার সমাধান ওই দিতে পারে। এসবে আবারও খুব পারদর্শী। আদিত্য আবিরকে ছেড়ে দিয়ে বলল, তা কেমন আছিস? অনেক দিন পর দর্শন দিলি যে। আবির অলওয়েজ বিন্দাস। আসলে কয়দিন হলো ভালো কোনো বিউটি দর্শন হচ্ছে না, বুঝছিস? আমার তো বদহজম হয়ে যাচ্ছে, বাথরুমে পেশা আসছে না, তাই ভাবলাম তোর সেটে আসি। তোর এখানে তো বিউটিতে গেঁড়া থাকে, সাথে একটা কাজও ছিল। আবার ফ্যাশন হাউসে নতুন কালেকশন বের করছি। পরশুদিন নতুন কালেকশনের একটা র্যাম্পো শো রেখেছি। তো তুই যদি একটু সুস্পার হয়ে বিড়ালহাট করে দিতিস, তাহলে এই অদমের ওপর মেহেরবাড়ি হতো। তো কাজের জন্য বন্ধুকে মনে পড়েছে? তুই এটা করতে পারলি? দিলে চোট পাইলাম। ওদের কথার মাঝে জিদান এলো। জিদানকে দেখে আবির উচ্ছ্বসিত গলায় বলে উঠল, আরে জিদান মিয়া যে, তুই তো মিয়া দিন দিন সাব এক্সেল দিয়ে দোয়া শার্টের মতো ফকফকা সুন্দর হয়ে যাইতেছ। এত রূপ খুঁই রাখবা মিয়া, তোমার রূপে তো জাতি জ্বলবে যাবে। নিজেকে ঘরে আটকে রাখো, না হলে আমাদের কি হবে? আবিরের কথায় জিদান বেচারা লজ্জায় গদগদ হয়ে গেল। আবিরকে তার ভীষণ ভালো লাগে। লোকটা খুবই রসিক প্রিয় লোক, আর জিদানের খুব প্রশংসা করে। জিদান লাজুক ভঙ্গিতে বলল, কি যে বলেন না স্যার, সুন্দর তো আপনি, এজন্যই তো আপনার এত এত গার্লফ্রেন্ড। আবির আফসোসের সুরে বলল, কই জিদান মিয়া, গত 2 দিন হলো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ভাবতে পারছস কত কষ্টে আছি আমি? 48 ঘন্টা ধরে বসে আছি। কি যে বেদনা। সো স্যাড স্যার। চিন্তা করো না জিদান, স্যাডনেস দূর করার পদ্ধতি পেয়ে গেছি। ভাবছি আমি একটা সোয়াবিন তেলের দোকান দেব। দোকানে অফার হবে 1 চুমুতে 1 কেজি, 2 চুমুতে 2 কেজি, লিপকেস করলে 5 কেজি, আর রুম রেটে গেলে সারা বছর তেল ফ্রি। একদম জাকানাকা দেহ, দুলানা দুলানা প্ল্যান। না প্ল্যান পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, হৃৎপিণ্ডে বেল আইকন চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন। আদিত্য বলে উঠল, এখনই তোর বেল আইকন দুটো চাপ দিয়ে ধরছি, একেবারে ফটাস করে ফুটে না যাওয়া পর্যন্ত সাবস্ক্রাইব করব। জিদান অতি উৎসুকভাবে বলল, সত্যি স্যার এমন হয় নাকি? মেয়েরা এমন অফারে আসে? আবার জিজ্ঞায়, আরে অফারের জন্য তো মেয়েরা মঙ্গল গ্রহে এলিয়েনের কাছেও চলে যাবে। মানুষ আর কি জিনিস। তবে এগুলো দিয়ে শুধু স্টারের কাজ হবে না, এর মধ্যেই একটা মেইন কোর্সের ব্যবস্থা করতে হবে। মানে বুঝলাম না স্যার। আরে জিদান মিয়া, এটাই বুঝলা না? তাহলে শোনো, খবরে যেমন 3টা ধরন থাকে, তেমন মেয়েরাও হলো 3 ধরনের। 3 নম্বরে হলো সব আনারি মেয়েগুলো, যাদের যা একটু আটু চেহারা আছে, সেটাতে সিমেন্ট বালি মেরে আর একটু ফাঁকাপোক্ত করে। এদের ব্রাইন বলতে কোনো পর্দা নেই, যে বলে হায় তার সাথে যায়। এরা হলো স্টার, হালকা খিদে মিটায়। আর 2য় নাম্বারে হলো বিউটি
হট গার্ল। এদের যেমন চেহারা তেমন হাই ক্লাস ফ্যাশনার। এরা বেশিরভাগ উচ্চ বিত্ত পরিবারে হয়ে থাকে। এদের ব্রেন মোটামুটি থাকে। এরা হলো মেন কোর্স, পুরো খিদে মেটায়। এখন আসি 3 নম্বরে। এরা হলো সবার উপরে। এগুলো সংখ্যা কম থাকে, তবে এরা খুব সাংঘাতিক। বলতে গেলে ধরাছোঁয়ার বাইরে। এদের পাওয়া খুব কঠিন। আবিরের কথায় তেমন আগ্রহ না দেখালেও এবারেও কেমন আগ্রহ জাগছে আদিত্যের। সে হালকা গলা ঝেড়ে পড়ল, যেমন মানে এই ধরনের মেয়েরা কেমন হয়? আদিত্যের কথাই একটু খটকা লাগলো আবিরের। আদিত্য তো কখনো এসব বিষয়ে কোনো কৌতূহল দেখায় না, তো আজ হঠাৎ কি হলো? তবে আপাতত সে বিষয়ে কিছু বলল না আবির। যে প্রসঙ্গ ছিল সেটাই বলতে লাগলো। এরা ভাই মারাত্মক লেভেলের হয়। এদের চেহারা যেমনই হোক, বুদ্ধি, জ্ঞান, প্রতিভা, সাহসিকতা, দায়িত্বশীল আর প্রচুর প্রচুর একেবারে ড্রাম ভর্তি আত্মসম্মান ভরপুর থাকে। এই টাইপের মেয়েরা সহজে কোনো ছেলেকে পাত্তা দেয় না। তবে একবার যদি এদের পটিয়ে ফেলা যায় তবে লাইফ সেট হয়ে যাবে। এরা হলো খাবারে পরে সেই মিষ্টি ডেজার্ট, যা খেলে খাবারে পরিপূর্ণ তৃপ্তি আসে। যদিও 1 নাম্বারটা আমার টাইপের না। জিদান কৌতূহলী হয়ে বলল, কেন স্যার? কারণ এগুলো সব প্রেমে সাড়া দেয় না। এদের পেতে অনেক কাঠখড় বেরোতে হয়। এরা কেবল হৃৎপিণ্ড কাঁপানো, 104 ডিগ্রি জ্বর আসা, কলিজা পুরানো ভালোবাসাতে সাড়া দেয়। ওই কিয়ামত থেকে ওই কিয়ামত পর্যন্ত ভালোবাসা টাইপ। আর আমার ওরকম প্রেম হবে না কখনো। আদিত্য বলল, তুই বুঝবি কিভাবে? এমন প্রেমে পড়েছিস কি পড়িসনি? ও মা, আমি না বুঝলে কি পাশে বাড়ির ছকিনা আন্টি বুঝবে? অবশ্যই বুঝবো, কারণ যখন এই ধরনের প্রেম যখন হয় তখন মানুষদের মন মানসিকে মতা তুলতে হয়। দিন দুনিয়ার কোনো খেয়াল থাকে না। ভিতর থেকে কেউ খালি দাকিয়ে দাকিয়ে বলে, এই চল না ওকে দেখি। সেই ব্যক্তির দিকে খাওয়া দাওয়া, হাওয়া, হাগা মোতা সব বাদ দিয়ে তাকিয়ে থাকে। মনে হয় তার শরীরের একটা পশম নাগাটাও যত মিস না হয়ে যায়। সে গালি দিলেও মনে হয় লায়লা গান গাইছে। তার সব কিছু তখন অসাধারণ লাগে। হাসি থেকে শুরু করে নাকে দোষীটাও মনে হয় যেন কোনো বিখ্যাত শিল্পী খুদু কাজ। মোট কথা, যখন নিজের অস্তিত্বে নিজের শুধুময় হয়ে যায় তখন বুঝতে পারে ওই কেমন থেকে কেমন টাইপের প্রেম ভালোবাসা হয়ে যায়। আদিত্যের গলা শুকিয়ে আসছে। পানির বোতলটা হাতে নিয়ে এক ঢোকে ঢকঢক করে পুরো পানি খেয়ে ফেলল সে। আবিরের বিশ্লেষণ মতে ওর সাথেও তো এমনই হচ্ছে। তার মানে ওরও ওই ধরনের প্রেম হয়ে গেছে। দ্যাট মিনস সাদমান শাহরিয়ার আদিত্য ইজ ফিনিশড। এখন তোর কি হবে রে আদি? অপরদিকে আবিরের 4 পৃষ্ঠা সমান বয়ান শুনে জিদান বলে উঠল, তাহলে আমার টাইপ কোনটা স্যার, একটু বলেন না। আবির বিড়বিড় করে বলল, তোমার টাইপগুলো বাজারের সব ফ্লেভারে বিষ একসাথে ব্লেন্ডারে মিশিয়ে জোশ বানিয়ে খেয়ে নিও। গলায় গড়ি দিয়ে নদীতে চাপ দিয়েছে। জি স্যার, কি বললেন? একটু ভালো করে বলুন। আসলে আমি না মেয়েদের বুঝতে পারি না। আমার কাছে মেয়েদের মতিগতি বোঝা কেজিএফ মুভির কাহিনী বোঝার চেয়েও বেশি কঠিন মনে হয়। আরে জিদান মিয়া, তুমি এইসব টাইপ ছাড়ো। মেয়ে পেলেই বড় কথা। এত ভাপাভাপি না করে চান্স নিয়ে দেখো। যেখানে পাইবে মাইয়া চান্স মেরে দেখবে, পাইলেও পাইতে পারো নিজের ছায়া। জি স্যার, মনে থাকবে। আচ্ছা, তাহলে এই খুশিতে আমার স্পেশাল কফিটা খাওয়াও। জি স্যার, এক্ষুনি আনছি। জিদান চলে যেতেই আবির আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ, তো বলো কি হয়েছে? আদিত্য একটু নড়ে চড়ে বসল, অপ্রস্তুত স্বরে বলল, কি আবার হবে? সেটা তো তুই বলবি। বল কি হয়েছে। আর কোনো রকম ভাড়া করবি না। তুই জানিস আমাকে তুই মিথ্যে বলতে পারবি না। আদিত্য ফোত করে নিঃশ্বাস ছাড়ল। সত্যিই আবির ওর সব কিছু বুঝে ফেলে। তাই আর হেয়ালি না করে আবিরকে নূরের ব্যাপারে সব খুলে বলল। সব শুনে আবির অবাক সুরে বলল, হোয়াট? তুই ওর বউ দেখে ফেললি? শাট আপ ইডিয়েট, শুধু পিঠ দেখেছিলাম, তাও অ্যাক্সিডেন্টলি। তো এই জন্যে আজ আমার কথায় আগ্রহ জাগছিল, তাই না? তাইলে কি শেষমেশে তুইও গেলি? চিদতওয়ালা এমে পড়ে গেলি? এখন তোকে উপরওয়ালা বাঁচাক। বাই দা ওয়ে, তুই তো এখন ওই গানটা গাইতে পারিস, বন্ধু আমার গাড়ি মেকানিক। না, তোর বেলায় বান্ধবী হবে, বান্ধবী আমার গাড়ি মেকানিক।
আদিত্য শরীরের ভর ছেড়ে পেছনে হেলে চোখ বুজে নিল। ওর সর্বনাশ তবে হয়েই গেল। এখন কি হবে? মাহমুদ সাহেব বিস্মিত হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না তার জাপান থেকে কেনা শার্টটার এই দশা কপালে লেখা ছিল। অতিরিক্ত শখ পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি। সামনে রোবটের মতো নির্বিকার দাঁড়িয়ে থাকা বাবলুকে তার কি করতে ইচ্ছে করছে রাগের মাথায় সেটাও ভেবে পাচ্ছেন না। মাহমুদ বাবলুর দিকে অগ্নি দৃষ্টিতে নিক্ষেপ করে সারা বাড়ি কাঁপানো চিৎকার দিয়ে স্ত্রী রেহেনুমাকে ডাকলেন। মাহমুদের ডাকে রেহেনুমা সহ বাড়ির সবাই জড়ো হয়ে গেল। রেহেনুমা মাহমুদের উদ্দেশ্যে বললেন, কি হয়েছে? এমন আনকাল্ট পিপলদের মতো গলা ফাটিয়ে চিল্লাচ্ছ কেন? মাহমুদ রাগী কণ্ঠে বললেন, আমি আনকালচার? আর তোমার এই মায়ের বাড়ি থেকে যে এলিয়ানটা এনেছো এটাকে কি বলবে? হ্যাঁ, দেখো দেখো আমার ইম্পর্টেন্ট শার্টের কি অবস্থা করেছে সে। মাহমুদ হাতে থাকা শার্টটাকে দুই হাতে উঁচু করে মেলে ধরল। রেহেনুমা খেয়াল করে দেখল শার্টটা কেমন ব্লাউজের মতো লাগছে। সে কপাল কুঁচকে পড়ল, তোমার মগজের মতো চোখেও গোবর পড়েছে নাকি? এটা কোত্থেকে শার্ট মনে হচ্ছে তোমার? এটা তো ব্লাউজ। মাহমুদ করুণ অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ ব্লাউজ। তোমার এই এলিয়েন আমার শার্টটাকে রিমেক করে ব্লাউজ ভার্সনে পরিণত করেছে। আমি ওকে বলেছিলাম আমার শার্ট ইস্ত্রি করে দিতে, আর ও আমার শার্টটার এই হাল করে দিয়েছে। বাবলু পাশ থেকে নির্বিকার চিত্তে বলে উঠল, আমার কি দোষ? আপনি তো বললেন আবার শার্টটাকে ইস্ত্রি করে দে, তো আমি তো তাই করলাম। আপনার শার্ট তো পুরুষ ছিল, এখন ইস্ত্রি হয়েছে। ভালো কাজের জন্য দামে দেন না আপনি। আহানা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার আর পারল না। পেট ফাটা হাসিতে ভেঙে পড়ল সে। হাসতে হাসতেই বলল, বাবা ভালোই হয়েছে, তুমি এটা আমাকে দিয়ে দাও। আমাদের কলেজের কালচারাল প্রোগ্রামে আমার নতুন শাড়ির সাথে ভালো ম্যাচ হবে। জাপানের ব্লাউজ বলে কথা। রেহেনুমা মেয়েকে ধমক দিয়ে বলল, এই চুপ করো। তারপর মাহমুদের উদ্দেশ্যে বলল, আচ্ছা তুমি জানো ও এমনই, তাহলে ওকে কোনো কাজে বলোই কেন? তো কাকে বলবো? তোমাকে? শুধু স্নো পাউডার মাখা ছাড়া আর কোনো কাজে ধ্যান দাও তুমি? দেখো আজ একটা ফয়সালা হয়েই ছাড়বে, হয় এপার না হয় ওপার। রেহেনুমা তাচ্ছিল্যের সুরে বলল, যাও যাও, আগে গিয়ে নিজের মাথায় থাকা গোবর সাফ করো, তারপর ফয়সালা করতে এসো। এখন পর্যন্ত নিজের ঘুমের ফয়সালা করতে পারলো না। শোবার সময় ভারত হলে ওঠার সময় পাকিস্তান পাওয়া যায় তাকে, আবার আইসে ফয়সালা করতে। কি? আমার শোয়া খারাপ? ঠিক আছে, এতদিন যে গোপন সত্যিটা নিজের বুকে চাপা দিয়ে রেখেছিলাম সেটা আজ বলতেই হচ্ছে। কিসের সত্যি? হ্যাঁ, এই যে রাতে তোমার ঘুমাবার পর যে মুখে লালার নায়াগ্রা ফল নামে তাকে আমি কাউকে বলেছি? এই এই একদম ফালতু কথা বলবে না। এসব আনকালচার কাজ শুধু তোমার ধারাই সম্ভব। তুমি যে বগল চুলকিয়ে সেই আঙুল আবার নিজের নাকে ধরে সেটার ঘ্রাণ নেওয়ার মতো ডিসকাস্টিং কাজ করো, সেটা তো আমি কাউকে বলিনি। আগে জানলে তোমার মতো এমন ডিসকাস্টিং লোককে কখনো বিয়ে করতাম না। আমার মতো একটা ক্লাসি সফিকেটেড বউ যে তোমার কপালে জুটেছে, তার জন্য তো তোমার উপরওয়ালার কাছে শুকরিয়া জানাতে জানাতে মুখে ফেনা তুলে ফেলা উচিত। একদম কারেক্ট বলছেন নারী ভিক্টোরিয়া। স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে হঠাৎ কারোর কথা শুনে পাশে ফিরে তাকালো ওরা। আদিত্য আর আবির এসেছে। আবির এগিয়ে আসতে আসতে রেহেনুমাকে অ্যাপ্রিসিয়েট করে বলল, আন্টি একদম ঠিক বলেছে। ওনার মতো বই পেয়ে তো আপনার রোজ একটা করে কাঙ্গালি বোঝ দেওয়া উচিত। লুক ইট হার, হি ইজ সো পারফেক্ট, জাস্ট লাইক রানী ভিক্টোরিয়া। আবিরের প্রশংসায় রেহনুমা গর্বে গদগদ হয়ে গেল। এই জন্যই ছেলেটাকে তার ভালো লাগে। রেহেনুমার সঠিক অ্যাপ্রিসিয়েশন শুধু এই ছেলেটাই দিতে পারে। বিপরীতে মাহমুদ মেকি হেসে বলল, হ্যাঁ সেই, এত খুশিতে আমার 3 বেলা আত্মহত্যা করতে মন চায়। এসব কথোপকথনের মাঝে যে আবির আহানার পানে তাকিয়ে সন্তর্পণে কখন চোখ মেরে দিয়েছে তা কেউই টের পেল না। তবে আহানা ঠিকই দেখল সেটা, আর তার অগ্নি দৃষ্টিও নিক্ষেপ করতে সময় নিল না। নিঃশব্দে অন্তরালে গালিও দিল ইচ্ছে মতো, যা আবিরের কানে না গেলেও চোখ ঠিকই বুঝতে পারল।
বুঝতে পেরে নিঃশব্দে স্মিত বাঁকা হাসল সে। আজ আদিত্যের বাড়িতেই থেকে গেছে আবির। রেহেনুমা আন্টির চোরাচুরিতে আর মানা করতে পারেনি সে। ডিনার শেষে অভ্যেস অনুযায়ী সিগারেটের নেশা হলো আবিরের, তাই ছাদে আসলো একটু নিকোটিন টানতে। ছাদে আসতেই দেখলো আহানা ফোনে কারোর সাথে কথা বলছে। আদিত্য পেছন থেকে বলে উঠল, বাহ, লুকিয়ে লুকিয়ে এখানে ফোনে প্রেমালাপ হচ্ছে। আহানা পিছনে ফিরে তাকালো। ফোনের ব্যক্তিকে পরে কথা বলবে জানিয়ে ফোন কেটে দিয়ে আবিরের উদ্দেশ্যে বলে উঠল, সবাইকে কি নিজের মতো ক্যারেক্টারলেস ভেবেছেন? না না, তা কি করে হয়? সবাইকে নিজের মতো কিভাবে ভাবতে পারি? কোথায় সবাই আর কোথায় আমি? দ্যাট ইজ নো কম্প্যারিজন। আবির রায়হান শুধু একটাই, তার মতো আর দ্বিতীয় কেউ হতে পারবে না। অফকোর্স, আপনার মতো এত ক্যারেক্টারলেস লোক দুনিয়াতে এখনো পয়দা হয়নি। আহানার কথাটা অপমান স্বরূপ হলেও আবির সেটাকে নিজের প্রশংসা হিসেবে নিয়ে মাথা হালকা ঝুঁকিয়ে বলল, শুক্রিয়া জানাবা, ব্যাস কখনো অহংকার করিনি। আবিরের সাথে পেরে না উঠে আহানা ওখান থেকে ধূপধাপ পা ফেলে চলে যেতে লাগলো। আবিরকে পেরিয়ে যেতে নিলেই আবির পেছন থেকে আহানার হাত ধরে ফেলল। আহানা থেমে গিয়ে একবার নিচের ধরে রাখা হাতের দিকে তাকালো, তারপর আবিরের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, এসব কি ধরনের অসভ্যতম? নিচেও একবার অসভ্যতম করেছেন, এখন আবার করছেন। আপনার কি লজ্জা করে না? আমি যদি ভাইয়াকে বলে দিই আপনার এই অসভ্যতমর কথা, ছাড়ুন আমার হাত। আবির আহানার কথাই কোনো রকম ভ্রুক্ষেপ না করে বলে উঠল, তুই আমাকে ঘৃণা করিস তাই না আন্নি? আহানা আবিরের চোখে চোখ দৃঢ় কণ্ঠে বলল, অনেক, সবচেয়ে বেশি। আবির আহানার হাত ছেড়ে দিয়ে হঠাৎ প্রফুল্ল চিত্তে বলে উঠল, অ্যান্ড আই লাভ দ্যাট হ্যাটনেস। আহানা বিস্মিত চোখে তাকিয়ে রইল আবিরের পানে। আবির হাসি মুখে বলল, ইয়েস, ঠিক শুনেছিস তুই। আই জাস্ট লাভ ইউর হ্যাটনেস। জানিস, আমি চারপাশে ভালোবাসা পেতে পেতে বোর হয়ে গেছি। সবাই শুধু আমার ওপরে ভালোবাসা লুকিয়ে দেয়। এত তো ভালোবাসা আমি ধম নিতে পারি না। আমার জীবনে ঘৃণা বড্ড অভাব। আমি ঘৃণার কাঙ্গালি। তাই তোর এই ঘৃণা আমাকে কত শক্তি দেয় তা তুই ভাবতেও পারবি না। তোর এই ঘৃণা ভরা চোখে যখন আমার দিকে তাকাস, উফ, কলিজা জড়িয়ে যায়। তোর ঘৃণা ভরা চোখ সামনে ওই জুলি আর জেডি হট ফিগারও কিছু না। আহানা চোখ মুখ কুঁচকে বলল, ছি। এই তো, এইভাবে যখন ছি বলিস না, কত যে তৃপ্তি হয় কি করে বলবো তোকে। রিয়ার সাথে বিছানায়ও এত তৃপ্তি পাই না। তুই আমাকে প্রবেশ কর, আমাকে সারা জীবন এভাবে ঘৃণা করে যাবি, বাকিদের মতো আমাকে কখনো ভালোবাসবি না। আহানা দাঁত কিরিমিরি করে চিবিয়ে চিবিয়ে বলল, কখনো না, মরে গেলেও না। দুনিয়াতে আপনি একমাত্র ছেলে থাকলে তাও না। দরকার হলে লেসবিয়ান হয়ে যাব, আরেকটা মেয়েকে ভালোবাসবো, তবু আপনাকে কখনো না। লাহুল বিল্লালের পুত, কি কর সেসব? আমার মতো মাসুম বাচ্চার সামনে এমন অশ্লীল ভাষা প্রয়োগ করতে একটুও ভাবলো না তোর? ছি ছি ছি। এখন আমার পুরী গঙ্গাকে নিজেকে সহ্য করে আসতে হবে। তবা তবা। আবিরের সাথে না পেরে আহানা উল্টো ঘুরে চলে যেতে লাগলো। এখানে আর এক মুহূর্ত দাঁড়ালে আজ নির্ঘাত ছাদ থেকে ফেলে দিয়ে আবিরকে উপরে পাঠিয়ে দিবে। এই লোকটাকে মেরে নিচের হাত নষ্ট করতে চায় না সে। ধূপধাপ পা ফেলে নিচে নেমে এলো আহানা। নিচের রুমে এসে দরজা আটকে দিয়ে চোখের জমে থাকা পানি মুছে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, আমি আপনাকে কখনো ভালোবাসবো না আবির ভাই, কখনো না। আবির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট জ্বালালো। নাক মুখ দিয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে পড়ল, আমি তোকে কখনো আমাকে ভালোবাসতে দেব না আন্নি, কখনো না। ঘুমের মাঝে হঠাৎ অসহ্য গরমে ঘুম ভেঙে গেল নূরের। চোখ খুলে দেখলো ফ্যানটা বন্ধ হয়ে গেছে। উঠে গিয়ে সুইচটা কয়েকবার অফ অন করলো, কাজ হলো না তাতে। ছোট্ট করে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। নিশ্চয়ই ফ্যানের কয়েল পুড়ে গেছে। পুরানো সেকেন্ড হ্যান্ড ফ্যান কতই বা চলবে? তার ঘরের বেশিরভাগ জিনিসই সেকেন্ড হ্যান্ড। মেকানিকের দোকান থেকে যখন যেটা দরকার হয় সেটা নিয়ে আসেও। কপাল ভালো হলে কতগুলো ভালোই চলে, কতগুলো আবার চলেই না। ফ্যানটা অনেক দিনই চলেছে। এখন তাহলে কি করবে? এই গরমে ফ্যান ছাড়া তো ঘুমও ধরবে না। মায়ের ঘরে গেলেও সে আবার এটা শুনলে চিন্তা করতে থাকবে। এমনিতেই সব সময় শুধু চিন্তা করে।
না না থাক, একটা রাতেরই তো ব্যাপার, কাল পল্টুকে দিয়ে সারিয়ে আনবো। নূর ব্যালকনিতে এগিয়ে গেল। এখানে প্রকৃতির মৃদু বাতাস লাগছে। ব্যালকনির একপাশে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসল নূর। আকাশ পানে তাকালো। মিটমিট করা তারার দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে পড়ল, কেমন আছো বাবা? আমাকে এভাবে দেখে একদম মন খারাপ করো না। আমি অনেক ভালো আছি বাবা। তোমার নূর এত সহজে ভেঙে পড়ে না। তোমার নূর সব সামলে নিয়েছে বাবা। মা ভালো আছে। ইভানটাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। মিছরি একটু দুষ্টুমি করে, তবে লেখাপড়া ভালোই করে। লিয়াটা একটু অবুঝ হয়েছে, তবে চিন্তা করো না, সময়ের সাথে ওরও বুদ্ধি হয়ে যাবে। তুমি শুধু দোয়া করো আমি যেন সামনেও সবটা সামলে নিতে পারি। তোমার দোয়া আমার সাথে থাকলে আমি সব পারবো বাবা। আজ রাত না হয় আমরা দুজন গল্প করেই কাটাই, কেমন? ব্যালকনির রকিং চেয়ারে বসে আছে আদিত্য। চোখের নজর সীমাবদ্ধ হয়ে আছে হাত ধরে থাকা নূরের দুলের দিকে। দুলটার দিকে তাকিয়ে আদিত্য মনে বলতে লাগলো, কি জাদু করলে শৈবলিনী? কেন এমনটা করলে আমার সাথে? নিজের অথই পানিতে আমাকে ডুবানোটা কি খুব জরুরি ছিল? আমার ঘুম কেড়ে নিয়ে নিজে নিশ্চয়ই আরামে ঘুমিয়ে আছো। সব গুনে গুনে রাখছি আমি, একটাও বাদ যাবে না। এইসব অত্যাচারের বদলা তো আমি হারে হারে নিব। মিস নূর, নূর নামক শৈবালিনীকে যে এই আদিত্য নামক মহাসাগরে মিলিত হতেই হবে। জেনে রাখো মিস নূর, সর্বত্র ছড়ানো হয়েছে তোমারই অপেক্ষায় সুর।